আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের আরেকটা নতুন চ্যাপ্টার। আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স। এই বইয়ের চ্যাপ্টার 5 অর্থাৎ বেসিক ইনইকুয়ালিটিস বা মৌলিক অসমতা। এটা হচ্ছে একটা নতুন চ্যাপ্টার। তো আমরা আজকে এই চ্যাপ্টারটা শুরু করব। তো আমাদের এখানের মধ্যে আমরা আগে থেকেই কিছু জিনিস লিখে রাখছিলাম, কারণ এগুলো যদি লিখে পড়াই তাহলে হচ্ছে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, এজন্য। তো এখানে অবশ্য বেসিক কিছু কথাবার্তা আছে, যেমন কি ধরেন অসমতা কি। অসমতা হচ্ছে একটি সম্পর্ক যে সমস্ত গাণিতিক বাক্যে গ্রেটার দেন, লেস দেন, নট ইজিক্যাল টু, এটা হচ্ছে কিছু না, এটা আমি লিখতে গিয়ে ভুল হয়ে গেছিল। তো অসমতা, আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে বেসিক ইনইকুয়ালিটিস বা মৌলিক অসমতা। তো অসমতা কি? অসমতা হচ্ছে একটি সম্পর্ক যে সমস্ত গাণিতিক বাক্যে আমরা গ্রেটার দেন, লেস দেন, নট ইকুয়াল এই চিহ্নগুলো ব্যবহার করে থাকি তাকে অসমতা বলে। অসমতার প্রকারভেদ। হ্যাঁ, অসমতা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে শর্ত সাপেক্ষে অসমতা আর একটা হচ্ছে শর্তহীন অসমতা। শর্ত সাপেক্ষ অসমতা কি? শর্ত সাপেক্ষ অসমতা হচ্ছে সম্পর্কযুক্ত চলকের নির্দিষ্ট কিছু মানের জন্য শর্ত। হ্যাঁ, শর্ত সাপেক্ষে অসমতা হচ্ছে চলকের মধ্যে সম্পর্ক আছে এরকম চলকের নির্দিষ্ট কিছু মানের জন্য শর্ত। আর শর্তহীন অসমতা যেটা আছে এটা হচ্ছে সম্পর্কযুক্ত চলকের প্রত্যেকটি মানের জন্য সত্য। আমাদের এখানের মধ্যে শর্ত সাপেক্ষে অসমতা এবং শর্তহীন অসমতার কিছু উদাহরণ দেওয়া আছে, এইদিকে একটা এদিকে একটা। তো আমরা এখানে আমাদের একটা অসমতা দেওয়া আছে, এটা হচ্ছে x+3 is greater than 5। তা আমরা দেখছি এই অসমতা যেটা আছে এটা হচ্ছে প্রথম লাইন আর কি। হ্যাঁ, x+3 is greater than 5 এই অসমতার ক্ষেত্রে আমরা দেখব x এর মান যদি অবশ্যই 2 এর চেয়ে বড় হয় তাহলে এই প্রথমের অসমতাটা সত্য হবে। মানে 2 এর চেয়ে বড়, এই x এর মান যদি 2 এর চেয়ে বড় যে কোনো সংখ্যা হয় তাহলে সেটার জন্য এই প্রথম অসমতাটি সত্য হবে। যেমন ধরেন এখানে 2 এর চেয়ে বড় যদি আমরা x এর জায়গায় বসাই 3, তাহলে 3 এর সাথে 3 যোগ করলে 6 এবং 6 অবশ্যই 5 এর চেয়ে বড়। হ্যাঁ, তো এখানে যদি x এর জায়গায় যদি 2 এর চেয়ে বড় কোনো সংখ্যা অর্থাৎ 3 থেকে শুরু করে 3 এর উপরে যে সংখ্যাগুলো আছে সেগুলো যদি বসাই তাহলে এই অসমতাটি সত্য হবে। x এর জায়গায় যদি আমরা 3 এর জায়গায় 4 বসাই আর কি, হ্যাঁ, যেটা 2 এর চেয়ে বড়, তাহলে 4 এর সাথে 3 যোগ করলে 7 অবশ্যই 5 এর চেয়ে বড়। তো এরকম। হ্যাঁ, তো এখানে আমাদের যে অসমতাটা দেওয়া আছে এটা হচ্ছে শর্ত সাপেক্ষে অসমতা, অর্থাৎ x এর মান 2 এর চেয়ে বড় এরকম যে কোনো সংখ্যার জন্য এই অসমতার মানটি সত্য। আর এটা হচ্ছে শর্তহীন অসমতা। হ্যাঁ, এখানের মধ্যে x এর মান যেটাই ধরি ওটার জন্য এটা সত্যি হবে। x এর মান যদি 1 ধরি তার মানে এইদিকে 1 এর সাথে 5 যোগ করলে 6, আর এইদিকে হচ্ছে 1 থাকে, তার মানে 6 অবশ্যই 1 এর চেয়ে বড়। আমি এখানে অবশ্য কয়েকটা মান বসাই এমনিতে দেখাই দিই। যেমন কি আমাদের এইদিকে অসমতাটা কি ছিল, x+3 is greater than 5। তা আমরা এখানে x এর মান যদি বের করি তাহলে 5 - 3। হ্যাঁ, এখানে যদি x এর মান 2 এর চেয়ে বড় যে কোনো সংখ্যা বসাই তাহলে এই প্রথম অসমতাটি সত্য হবে। তা আমরা 2 এর চেয়ে বড় সংখ্যা যদি 3, 4, 5 ধরি তাহলে অসমতাটি হচ্ছে x+3 is greater than 5। তো x এর জায়গায় যদি 3 বসাই তাহলে হচ্ছে 6 হয়, 3 এর সাথে 3 যোগ করলে 6 অবশ্যই 5 এর চেয়ে বড়। 4 বসালে কত হয়, 4 এ 3 এ 7, হ্যাঁ 7 অবশ্যই 5 এর চেয়ে বড়। আর একটা হচ্ছে 5 এর সাথে 3 যোগ করলে হচ্ছে 8 অবশ্য 5 এর চেয়ে বড়। তার মানে 3 এবং 3 এর চেয়ে বড় যে কোনো সংখ্যার 2 এর চেয়ে বড় যে কোনো সংখ্যার জন্য এই অসমতাটি সত্য। তো এটা গেছে আমাদের প্রথম অসমতা। তারপর সেকেন্ড যেটা আছে ওটা কি, ওটা হচ্ছে x+5 is greater than x। তার মানে এখানে এই অসমতাটার অর্থ কি, অসমতাটার সমাধান হচ্ছে এখানে x এর মান যেটাই বসাই ওটা বড় হবে আর এইদিকে যেটা বসাই ওটা ছোট হবে। আমরা x এর যদি যে কোনো মান ধরি, আমরা 0, 1, 2, 3, 4 পর্যন্ত যদি ধরি এরকম চলতে থাকবে। তো x এর মান যদি 0 বসাই, 0 সাথে 5 যোগ করলে 5 অবশ্যই 0 চেয়ে বড়।
এক্স এর মান যদি 1 বসাই তাহলে 5 একে যোগ করলে 6, 6 অবশ্যই 1-এর চেয়ে বড়। এদিকে এক্স এর মান যেটা বসাবো এখানেও সেটা। এক্স এর মান যদি 2 বসাই তাহলে হচ্ছে 5 2 7, 7 অবশ্যই 2-এর চেয়ে বড়। এখানে যদি 3 বসাই তাহলে হচ্ছে 8, 8 অবশ্যই 3-এর চেয়ে বড়। এখানে যদি 4 বসাই তাহলে 9 অবশ্য 4-এর চেয়ে বড়। তার মানে এখানে যে অসমতাটা আছে এটা হচ্ছে এক্স এর যে কোনো বাস্তব মানের জন্য সত্য। তো আমরা এতক্ষণ পর্যন্ত কি পড়ছি? আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে বেসিক ইনইকুয়ালিটিস বা মৌলিক অসমতা। তো আমরা দেখতেছি অসমতা কি। হ্যাঁ, অসমতা হচ্ছে একটি সম্পর্ক যে সমস্ত গাণিতিক বাক্যে গ্রেটার দেন, লেস দেন, নট ইজ ইকুয়াল টু এই চিহ্নগুলো ব্যবহার করা হয় তাকে অসমতা বলে। অসমতা দুই প্রকার, একটা হচ্ছে শর্ত সাপেক্ষ অসমতা আর একটা হচ্ছে শর্তহীন অসমতা। তো এখানে দুইটা ক্যালকুলেশন দেওয়া ছিল, ছোট ছোট অসমতা, আমরা এগুলো বের করছি। তারপর আসতেছে আমাদের মধ্যক। হ্যাঁ, মিন, মধ্যক বা গড়। তো মধ্যক হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে যোগাত্মক মধ্যক, আর একটা গুণোত্তর মধ্যক, আর একটা হচ্ছে ভাজিত মধ্যক। তো এই মধ্যকগুলোর নাম আছে, যেমন হচ্ছে যোগাত্মক মধ্যক বা সমান্তর মধ্যক বা এরিথমেটিক মিন। এটাকে ইংলিশে লিখে AM বা এরিথমেটিক মিন। আর একটা আছে গুণোত্তর মধ্যক বা সমানুপাতিক মধ্যক বা জিওমেট্রিক মিন, আর একটা হচ্ছে ভাজিত মধ্যক বা হারমোনিক মিন। তো আমরা এখানে যেটা পাইছি মধ্যক, হ্যাঁ মধ্যক 3 প্রকার, একটা হচ্ছে যোগাত্তর মধ্যক, আর একটা গুণোত্তর মধ্যক, আর একটা হচ্ছে ভাজিত মধ্যক। এখানের মধ্যে আমরা যোগাত্তর মধ্যক, হ্যাঁ যোগাত্তর মধ্যক হচ্ছে এখানে কিছু সূত্র আছে, আমরা দেখছিলাম পিছনের পেজে মধ্যক 3 প্রকার, যোগাত্তর মধ্যক, গুণোত্তর মধ্যক, তারপর হচ্ছে ভাজিত মধ্যক। তো এখানের মধ্যে আমরা এই নামগুলো শিখে রাখবো। যোগাত্তর মধ্যকের অপর নাম সমান্তর মধ্যক বা এরিথমেটিক মিন। হ্যাঁ, তো আমাদের যদি এগুলো হচ্ছে সূত্র, এই সূত্রগুলো ম্যাথ করতে কাজে লাগে। এ এবং বি যদি দুটো সংখ্যা হয় তাহলে যোগাত্তর মধ্যক বা সমান্তর মধ্যক বা এরিথমেটিক মিন হবে a + b/2। এগুলো হচ্ছে মুখস্থ করতে হবে আর কি। যদি হচ্ছে যোগাত্তর মধ্যক মানে হচ্ছে যোগ, তো দুইটা সংখ্যার ক্ষেত্রে এ এবং বি যদি দুটো সংখ্যা হয় তাহলে যোগাত্তর মধ্যক হবে সংখ্যা দুইটার যোগফল, তারপরে এখানে সংখ্যা দুইটার জন্য 2 দ্বারা ভাগ। যদি এখানে সংখ্যা 3টা হতো তাহলে যোগাত্তর মধ্যক হতো a + b + c, তারপর /3। হ্যাঁ, এখানে সংখ্যা যদি এ এবং বি দুইটা সংখ্যা হয় তাহলে যোগাত্তর মধ্যক হবে a + b, সংখ্যা দুইটার জন্য /2। আর এখানে যদি সংখ্যা 3টা হয় অর্থাৎ a b c হয় তাহলে যোগাত্তর মধ্যক হবে a + b + c সংখ্যা 3টার জন্য 3। তারপর হচ্ছে n সংখ্যক সংখ্যার ক্ষেত্রে যোগাত্মক মধ্যক a1 + b1 + c1 .. n পর্যন্ত, যেহেতু n সংখ্যক বলছে ওই জন্য n। তার মানে এখানে আমরা ফাইনাল থিমটা কি পাইছি, আমরা মূল বিষয়টা পাইছি। যোগাত্মক মধ্যকের ক্ষেত্রে যতটা সংখ্যা হবে প্রথমে উপরে ততটা সংখ্যা যোগ করব, তারপরে তত সংখ্যা দ্বারা ভাগ করব। সংখ্যা দুইটা যদি a আর b হয় তাহলে আমরা a আর b যোগ করে 2 দিয়ে ভাগ করব। সংখ্যা যদি 3টা হয় তাহলে আমরা a b c যোগ করে 3 দিয়ে ভাগ করব। সংখ্যা যদি n সংখ্যক হয় তাহলে আমরা a1 b1 c1 a1 a2 a3 করতে করতে n পর্যন্ত গিয়ে n দিয়ে ভাগ করব। তো আমাদের যোগাত্মক মধ্যকের সূত্র তো শেষ, এবার আসতেছে গুণোত্তর মধ্যক। তো গুণোত্তর মধ্যকের অপর নাম হচ্ছে সমানুপাতিক মধ্যক বা জিওমেট্রিক মিন। তো এটা তো প্রথমে আমরা যোগাত্মক মধ্যকের ক্ষেত্রে কি দেখছিলাম, যোগাত্মক মধ্যকের ক্ষেত্রে দেখছিলাম যতটা সংখ্যা আছে ততটা সংখ্যা যোগ করব, আবার তত দিয়ে ভাগ করব। সংখ্যা 2টা হলে a আর b যোগ করে 2 দিয়ে ভাগ করব। সংখ্যা 3টা হলে a b c যোগ করে 3 দিয়ে ভাগ করব। n সংখ্যক সংখ্যা হলে a1 + a2 + a3 এরকম করতে করতে n পর্যন্ত লিখবো, লিখে n দ্বারা ভাগ করব। তো এগুলো হচ্ছে আমার যোগাত্তর মধ্যক বা সমান্তর মধ্যক বা এরিথমেটিক মিনের সূত্র। তারপর আসতেছে গুণোত্তর মধ্যক বা সমানুপাতিক মধ্যক। তো গুণোত্তর মধ্যকের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে যতটা সংখ্যা বলবে আমরা ওই সংখ্যাগুলো গুণ করব, তারপরে পাওয়ারে 1/, ওই সংখ্যাটা লিখব। তো এখানে এ এবং বি যদি দুইটা সংখ্যা হয় তাহলে গুণোত্তর মধ্যক হবে সংখ্যা দুইটার গুণফল অর্থাৎ a b, তারপর পাওয়ারে হচ্ছে হাফ মানে 1/2। 3টা সংখ্যা হলে গুণোত্তর মধ্যক হবে a b c,
আর পাওয়ারের মধ্যে 1/3। যদি 4টা সংখ্যা হতো তাহলে হচ্ছে এখানের মধ্যে গুণোত্তর মধ্যক হতো ABCD ডিভাইডেড বাই 1/4 এরকম। তো এখানের মধ্যে সংখ্যা 2টা, ওই জন্য 2টা সংখ্যা গুণফল, তারপর হচ্ছে পাওয়ারে 1/2। এখানে সংখ্যা 3টা, ওই জন্য গুণোত্তর মধ্যক হচ্ছে 3টা সংখ্যার গুণফল তারপরে পাওয়ারে 1/3। এখানে সংখ্যা যদি n সংখ্যক হয় তাহলে গুণোত্তর মধ্যক হবে n সংখ্যক পর্যন্ত গুণ করব, করে পাওয়ারে 1/n। আমাদের যোগাত্মক মধ্যক আর গুণোত্তর মধ্যকের মধ্যে আমাদের যোগাত্মক মধ্যক আর গুণোত্তর মধ্যকের মধ্যে পার্থক্যটা মূলত এই জায়গায়। যোগাত্মক মধ্যকের ক্ষেত্রে আমরা যতটা সংখ্যা যোগ করব তত দ্বারা আবার ভাগ করব। গুণোত্তর মধ্যকের ক্ষেত্রে আমরা যতটা সংখ্যা গুণ দিব পাওয়ারে 1/, তত লিখব। সংখ্যা 2টা হলে আমরা লিখব AB, আর পাওয়ারের ক্ষেত্রে 1/2। সংখ্যা 3টা হলে আমরা লিখব ABC, পাওয়ারে 1/3। সংখ্যা n সংখ্যক হলে আমরা লিখব A1, A2, A3 AN ডিভাইডেড বাই 1/n। তো যোগাত্মক মধ্যক আর গুণোত্তর মধ্যক গেছে, এবার আছে ভাজিত। তো এটা আসছে আমাদের ভাজিত মধ্যক। হ্যাঁ, আমরা জানি এখানে সমান্তর মধ্যক পড়ে আসছি আমরা। সমান্তর মধ্যক বা যোগাত্মক মধ্যক বা অ্যারিথমেটিক মিনের বিপরীতকে ভাজিত মধ্যক বলে। আমরা যেটা সমান্তর মধ্যক পড়ে আসছিলাম, যোগাত্মক মধ্যক বা সমান্তর মধ্যক, ওইটার বিপরীতকে ভাজিত মধ্যক বা হারমোনিক মিন বলে। সমান্তর মধ্যকের ক্ষেত্রে আমরা দেখছিলাম সংখ্যা 2টা হলে সমান্তর মধ্যক হবে A+B ডিভাইডেড বাই 2। সংখ্যা 3টা হলে আমরা দেখছি A+B+C ডিভাইডেড বাই 3। তার মানে এখানে সমান্তর মধ্যক কি ছিল? আমাদের সমান্তর মধ্যক ছিল সংখ্যা 2টা হলে 2টা সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ, সংখ্যা 3টা হলে 3টা সংখ্যা যোগ করে 3 দিয়ে ভাগ। তো আমরা কি পড়ছি? আমরা পড়ছি এখানে সমান্তর মধ্যকের বিপরীতকে ভাজিত মধ্যক। হ্যাঁ, সমান্তর মধ্যকের ক্ষেত্রে আমরা ধরছিলাম A, তার মানে ভাজিত মধ্যকের ক্ষেত্রে আমরা লিখব A এর বিপরীত অর্থাৎ 1/A। হ্যাঁ, সমান্তর মধ্যকের ক্ষেত্রে আমরা লিখছিলাম B, ভাজিত মধ্যকের ক্ষেত্রে আমরা লিখব 1/B। তাহলে হচ্ছে A আর B, A এর ভাজিত মধ্যক 1/A, B এর ভাজিত মধ্যক 1/B। তাহলে হচ্ছে A আর B দুটো সংখ্যা হলে ভাজিত মধ্যক বা হারমোনিক মিন হবে 2AB ডিভাইডেড বাই A+B। তো আমাদের এটা হচ্ছে যোগাত্মক মধ্যকের সূত্র। আমরা এদিকে যদি দেখাই, যদি দুইটা সংখ্যা হয় তাহলে যোগাত্মক মধ্যে A এবং B যদি দুইটা সংখ্যা হয় তাহলে যোগাত্মক মধ্যক। যোগাত্মক মধ্যকের সূত্র হচ্ছে A+B ডিভাইডেড বাই 2। তারপর হচ্ছে গুণাত্মক মধ্যকের সূত্র হচ্ছে যে AB আর পাওয়ারে হচ্ছে হাফ। ভাজিত মধ্যকের সূত্র হচ্ছে যে ভাজিত মধ্যকের সূত্র হচ্ছে 2AB ডিভাইডেড বাই A+B। তো আমাদের যোগাত্মক মধ্যক, গুণিত মধ্যক, ভাজিত মধ্যক শেষ। তো এখানে আরেকটা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস, n সংখ্যক সংখ্যা হলে ভাজিত মধ্যক হবে কত? n সংখ্যক সংখ্যার ক্ষেত্রে ভাজিত মধ্যক হচ্ছে যে A1, A2, A3 an পর্যন্ত n সংখ্যক বস্তু, ওই জন্য n গুণ, আর হচ্ছে এখানের মধ্যে n সংখ্যক পর্যন্ত যোগ। তো আমাদের যোগাত্মক মধ্যক, গুণোত্তর মধ্যক, ভাজিত মধ্যক শেষ। আর এখানে পিছনে একটা ভাজিত মধ্যকের ম্যাথ আছে। A1, A2, A3 যদি 3টা সংখ্যা হয় তাহলে ভাজিত মধ্যক হচ্ছে A1, A2, A3 n। তো আজকে আমাদের পড়া এতটুক পর্যন্তই হবে ক্লাসটা। তো আমরা এখানের মধ্যে আমাদের চ্যাপ্টারের নাম কি? আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে বেসিক ইনইকুয়ালিটিস বা মৌলিক অসমতা। হ্যাঁ, অসমতা হচ্ছে একটি সম্পর্ক। যে সমস্ত গাণিতিক বাক্যে আমরা গ্রেটার দেন, লেস দেন, নট ইজ ইকুয়াল টু ব্যবহার করি তাকে অসমতা বলে। অসমতা 2 প্রকার, একটা শর্ত সাপেক্ষে আর একটা শর্তহীন অসমতা। তো 2টা অসমতার ক্ষেত্রে আমরা উদাহরণ দিয়ে বুঝাইছিলাম। তারপর আসতেছে আমাদের মধ্যক বা গড়। আমরা জানি গড় বা মধ্যক 3 প্রকার, একটা হচ্ছে যোগাত্মক মধ্যক, আর একটা হচ্ছে গুণাত্মক মধ্যক, আর একটা হচ্ছে ভাজিত মধ্যক। যোগাত্মক মধ্যক বা অ্যারিথমেটিক মিন, গুণোত্তর মধ্যক বা জিওমেট্রিক মিন, ভাজিত মধ্যক বা হারমোনিক মিন।
তো এটা হচ্ছে আমাদের গেছে। তারপর আমরা দেখতেছি যোগাত্তর মধ্যক। যদি সংখ্যা দুইটা হয় তাহলে যোগাত্তর মধ্যক বা অ্যারিথমেটিক মিন হবে দুইটা সংখ্যার যোগফল ডিভাইডেড বাই 2। সংখ্যা যদি তিনটা হয় তাহলে যোগাত্তর মধ্যক হবে তিনটা সংখ্যার যোগফল ডিভাইডেড বাই 3। সংখ্যা যদি n সংখ্যক হয় তাহলে যোগাত্তর মধ্যক হবে a1 প্লাস a2 প্লাস a3 প্লাস ডট 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 প্লাস n পর্যন্ত ডিভাইডেড বাই n। অর্থাৎ সংখ্যা যতটা হবে প্রথমে যোগাত্তর মধ্যকের ক্ষেত্রে অতটা সংখ্যা যোগ করব, তারপর আবার অত দিয়ে ভাগ করব। সংখ্যা দুইটা হলে যোগাত্তর মধ্যকের ক্ষেত্রে দুইটা সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করব। সংখ্যা তিনটা হলে তিনটা সংখ্যা যোগ করে 3 দিয়ে ভাগ করব। সংখ্যা n সংখ্যক হলে আমরা n সংখ্যক পর্যন্ত লিখব, মানে হচ্ছে a1 প্লাস a2 প্লাস a3 তারপর ডট 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 দিয়ে an তারপর n দিয়ে ভাগ করব। তো আমাদের যোগাত্তর মধ্যক শেষ। তারপর আসতেছে গুণোত্তর মধ্যক। তো গুণোত্তর মধ্যকের ক্ষেত্রে সংখ্যা দুইটা হলে গুণোত্তর মধ্যক হবে দুইটা সংখ্যার গুণফল ডিভাইডেড বাই 1/2। যদি সংখ্যা তিনটা হয় তাহলে গুণোত্তর মধ্যক হবে তিনটা সংখ্যার গুণফল ডিভাইডেড বাই 1/3। সংখ্যা n সংখ্যক হলে গুণোত্তর মধ্যক হবে n সংখ্যক সংখ্যার গুণফল ডিভাইডেড বাই 1/n। ইজি আছে যোগের ক্ষেত্রে আর গুণের ক্ষেত্রে। যোগাত্তর মধ্যকের ক্ষেত্রে যতটা সংখ্যা বলবো ততটা সংখ্যা যোগ করব, তারপর আবার তত দিয়ে ভাগ করব। গুণোত্তর মধ্যকের ক্ষেত্রে যত সংখ্যক সংখ্যা বলবে ততটা গুণ করব, আবার পাওয়ারে 1/, ওই সংখ্যাটা হবে। তো যোগাত্তর মধ্যক আর গুণোত্তর মধ্যক গেছে। এবার আসতেছে আমাদের ভাজিত মধ্যক। তো আমরা জানি এখানে হচ্ছে সমান্তর মধ্যক বা যোগাত্তর মধ্যকের বিপরীতকে ভাজিত মধ্যক বলে। সমান্তর মধ্যকের ক্ষেত্রে সংখ্যা দুইটা হলে আমরা দুইটা সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করতাম। আর ভাজিত মধ্যকের ক্ষেত্রে এর ভাজিত মধ্যক 1/a, b এরটা হচ্ছে 1/b। তাহলে হচ্ছে দুটা সংখ্যা a আর b হলে ভাজিত মধ্যক হবে 2ab ডিভাইডেড বাই a প্লাস b। তো n সংখ্যক সংখ্যার ক্ষেত্রে ভাজিত মধ্যকের সূত্র হচ্ছে n সংখ্যক সংখ্যা গুণ করব, তারপর আবার n সংখ্যক সংখ্যা যোগ করব, আর এদিকে একটা n মানে যত সংখ্যক সংখ্যা হবে তত দ্বারা গুণ করব এদিকে। তো পিছনে একটা ভাজিত মধ্যকের ম্যাথ আছে ছোটখাটো। তো আজকের ক্লাসটা হচ্ছে এতটুকু পর্যন্তই। আশা করি বুঝতে পারছেন। আমরা নেক্সট ক্লাসে ম্যাথ করব।